আসসালামু আলাইকুম। আমি আরজে মাহিন আছি আপনাদের সাথে। সেই রংপুরে বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি নিয়ে আজকে কিছু কথা বলবো। প্রথমেই প্রশংসায় জমিদার বাড়িতে কী কী রয়েছে সেটা দেখব আজকে। তো কে ভিডিও এড়িয়ে যাবেন না, থাকবেন, দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। ঐতিহাসিক যুদ্ধ কীভাবে হয়েছিল, যুদ্ধের যে কামান বারুদ কীভাবে ঢোকা হতো, সব কিছু আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। ধৈর্য সহকারে একটু দেখুন। এটা হলো রংপুর তাজহাট জমিদারের যে বাগানটা রয়েছে, সে বাগানে কিছু চিত্র আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। আপনারা দেখেন, অনেক সুন্দর সুন্দর ফুল যেগুলো ঝরে পড়েছে। মনে হয় সেরকম একটা যত্ন করা হয় না, যদিও বাগানটা অনেক সুন্দর ছিল। আমি চেষ্টা করেছি ভিডিও করার। তো শুরু করা যাক। রংপুরে বিখ্যাত সেই তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক একটি জমিদার বাড়ি। বিশ্বাস করেন, এটি ২০০ শতকের শুরুতে জমিদার মাজুমদার কুমার গোপাল লাল রয় নির্মাণ করেন। তিনি মূলত একজন ধনী ব্যবসায়ী ও জমিদার ছিলেন। ইতিহাসবিদ যারা ইতিহাসে গণনা করত, যারা ইতিহাসবিদদের মতে তার মূল্যবান সেই তাজ মুকুট, সেই জমিদার কিন্তু অনেক বড়লোক ছিলেন। তার একটা তাজ মুকুট ছিল ও গহনার ব্যবসার কারণে বর্তমান যে এলাকার নাম হয়েছে তাজহাট। তাজহাট জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা হিসেবে মান্নান লাল রায়ের নাম পাওয়া যায়। বর্তমানে মান্নান লাল আপনারা এখানে দেখতে পারবেন, ওখানে গেলে চার্ট আকারে নাম দেওয়া রয়েছে, জমিদার কে কে ছিলেন, তার পুত্র সন্তান সবাই, সব কিছু রয়েছে। তাজহাট জমিদারের প্রতিষ্ঠাতা হিসেবে সেই মান্নান লাল এর নাম পাওয়া যায়। পরে গোপাল লাল রায় এবং জমিদারের সবচেয়ে পরিচিত শাসক হন। তাদের পরিবার রংপুর অঞ্চলের জমিদারি পরিচালনা করতে এবং বিশাল সম্পত্তি অট্টালিকার মালিক ছিল। বুঝতে পারছেন? শেষে যে জমিদার ছিল, উনি এই জমিদার রংপুর অঞ্চলটা পরিচালনা করত। এই গোপাল লাল রায় 1947 সালের দেশ ভাগের সময় পরবর্তী জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়, ফলে অধিকাংশ জমিদার তাদের ক্ষমতা ও সম্পত্তি হারায়। মানে 1947 সালে দেশ ভাগ যখন হয়, সেই সময় তো আহামরি একটা অবস্থা, আপনারা জানেনই, যুদ্ধ চলে, সেই করুণ একটা অবস্থা। মানুষজন নিজের জীবন বাঁচাবে নাকি জমি বাঁচাবে, আপনারা বুঝতেই পারছেন। সেই দেশ ভাগের সময় তো যারা আসেন না, চলে আসবেন রংপুর জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি নিয়ে স্থানীয় অনেক গল্প প্রচলিত আছে, তবে বেশিরভাগের ঐতিহাসিক প্রমাণ নেই বলে চলা যায়। অনেকে বলেন রাজবাড়ির নিচে গুপ্তধন রাখার জন্য গোপন কক্ষ ছিল, যেটা আপনার একটু বাদে আমি দেখাবো, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে আসছে, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি চুপ করে না, ভিডিও করছে শুধু আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। আপনারা থাকবেন, আপনাদের জন্য এত কিছু কষ্ট করা। অনেকেই বলেন যে এই রাজবাড়ির নিচে গুপ্তধন রাখার জন্য সেই রাজা গোপাল লাল রায়, তার যে বংশধর ছিল, উনি এই গুপ্ত কক্ষ রাখেন। কিছু লোককথা শোনা যায়, যে গোপন সুড়ঙ্গের কথা শোনা যায়, লোকমুখে শোনা যায় যে সেই জমিদার বাড়িতে গোপন সুড়ঙ্গ আছে। আমি সেটাও দেখানোর চেষ্টা করব। সেই সুড়ঙ্গ পথটা কোথায় থাকতে পারে আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হলো জমিদার বাড়ির প্রধান ফটক, ঠিক আছে? আপনারা দেখেন কত সুন্দর, অনেক বিলাস হলো। আমরা একটু সময় কাটানোর চেষ্টা করেছি। তো রাজবাড়ির ভিতরে কালো পাথরের যে প্রাচীন হিন্দু মূর্তি ও ভাস্কর্য রয়েছে, যা দর্শনার্থীর কাছে যারা দেখতে যান তাদের কাছে রহস্য বলে। আমি নিজেই দেখে অবাক হয়েছি। কী বলবো, রাত্রেবেলায় অদ্ভুত শব্দ, এখনও সেই অদ্ভুত শব্দ শোনা যায়। যারা জমিদার ছিলেন তারা তো অনেক কঠোর মনের মানুষ ছিলেন, ঠিক আছে? যার কারণে অনেক রাত্রিবেলায় যে অতিপ্রাকৃত ঘটনার গল্প যেটা আছে, এলাকার মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটা স্থানীয়দের মধ্যে এই ঘটনাটা প্রচলিত থাকলে
মানে নির্ভরযোগ্য কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না। বর্তমানে তাজহাট জমিদার বাড়িতে রংপুর জাদুঘর রয়েছে। এখানে প্রাচীন পান্ডুলিপি, টেরাকোটার নিদর্শন, কালো পাথরের মূর্তি ও ঐতিহাসিক সামগ্রী নিয়ে নানান স্মৃতিচিহ্ন রয়েছে। আমি অবশ্যই সেগুলো দেখাবো, টেনশন নাই। এই রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সাদা মার্বেলের সিঁড়ি। আপনারা একটু আগে দেখলেন যে সিঁড়ি কিন্তু সাদা মার্বেল দিয়ে তৈরি। ইউরোপীয় ধাঁচের সবচেয়ে দামি পাথরের যেটা প্রাচীন ভাস্কর্য, যা অনেক দর্শনার্থীকে বিস্মিত করে থাকে। কি বলবো, মানে এটা বলার ভাষা নাই। আমি অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকবেন। সেই রংপুর জমিদার বাড়ির যে দোলনা আছে, এই দোলনাতে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ওই খেলা করতেছে, দুষ্টামি করতেছিল। আমিও একটু দুষ্টামি করলাম বাচ্চাদের সাথে, ঠিক আছে। আপনারা দেখেন, মানে ওরা গান গাচ্ছিল, 2-3 জন মিলে অনেক সুন্দর করে আনন্দ করতেছিল। আমিও দুষ্টামি করছি ওদের সাথে অনেক সময়, ঠিক আছে, অনেক সময় কাটিয়েছি। ভিতরে অবশ্যই যাব। ওই যে দেখেন গান গাইতেছে হুজুরে, এটা ভণ্ড, ঠিক আছে, মারাত্মক লেভেলের ভণ্ড, কি বলবো। এইটাই হলো সেই ঐতিহাসিক কামান, ঠিক আছে। দেখেন সব কিছু সালক্ষণ লেখা রয়েছে, মানে সেই আমলে যে যুদ্ধ হতো না, সেটার কামান। এটা বারুদের মতো, এটা বারুদ হিসেবে কাজ করতে। এর সামনে এই বারুদ ঢুকায়, এই যে বারুদ ঢুকায়, তো এখানে বারুদ ঢুকার সামনে যে এই যে এইটা ঢুকাই দিত, এইটা ধুম করে যে পড়তো, ঠিক আছে। মানে সেই 200 শতাব্দী আমলের যে পুরনো এটা আছে এইখানে রয়েছে পুরনো একটা সিঁড়ি। এটা কমপক্ষে 200 বছরের। এই জায়গায় সেই জমিদার মশাই উপরে যাইতেন, আরও নিচে যাইতেন। নিচে আছে, নিচে কিন্তু মানে এটা ব্লক করে দেওয়া আছে, কাটা তারে বেড়া দেওয়া আছে, যার কারণে উপরে উঠতে পারতেছি না। এইখানেই সেই সিঁড়ি দেখেন, 200 বছরের পুরনো সিঁড়ি। নিচে আছে কিন্তু গোপন সুড়ঙ্গ, এটা যাইতে দেয় না। এইখানেই সেই গোপন সুড়ঙ্গ, এইখান দিয়ে সেই জমিদার মশাই গোপন সুড়ঙ্গের মধ্যে যাইতো, যেটা আপনারা আসলে দেখতে পারবেন, বিশ্বাস করেন। এইখানেই রয়েছে এই যে ভাস্কর্য মূর্তিগুলো দেখতেছেন, এই যে শত পুরনো বছরের পুরনো, যেগুলো আপনাদের ধারণার বাইরে। 1400 শতাব্দীর, 1200 শতাব্দীর, 1100 শতাব্দীর, এগুলো সব কিন্তু মানে কালো মাটির মূর্তি, ঠিক আছে। একটাও কিন্তু কি জানি বলে কষ্টি পাথরের না। দেখেন এগুলো সব পুরনো, অনেক পুরনো, অনেক পুরনো, 1200 বছরের, 1100 বছরের, 1100 শতাব্দীর। এগুলো দেখেন সেই আমলে যে লেখার জন্য যে একটা অবস্থা ছিল, এই পাথরের উপর লিখতো মানুষ, ঠিক আছে, সেই চিহ্নটাও রয়েছে। রাজবাড়ির জাদুঘরে একটি কোরআন আছে, ঠিক আছে, যেটা মুঘল আমলের, সেটা আপনারা দেখতে পারবেন। সব কিছু রয়েছে এখানে। সেই পুরনো মূর্তিগুলা সেই কি বলবো, 1100 শতাব্দী, 1200 শতাব্দী, 1300 শতাব্দীর। এই সময় আমার জন্মও হয়নি, কিভাবে আপনাদের বলবো বলেন। অনেক পুরনো সব হিন্দু ভাস্কর্য মূর্তি, ঠিক আছে। আমি দেখানোর চেষ্টা করব। এইখানে দেখেন অনেক মানে পুরনো এই পাণ্ডুল, এই পাথরের মধ্যে নকশি করে আঁকা ছিল, ঠিক আছে। এই পুরোনো আমলের, সব এগুলো পুরোনো আমলের, 1200 বছরের, 1300 শতাব্দীর। এগুলোর মধ্যে মানে এগুলো গায়ের মধ্যে লেখা রাখতো আগের যে বাংলা লেখার যে প্রচলন হওয়ার জন্য যে সময় ছিল আর কি, সেই আমলের লেখা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বিষয়ে কিছু বলার নাই, অতি ভয়ঙ্কর, ঠিক আছে। এই যে এটার মধ্যে লেখা, এই লেখাগুলো আমরা পড়তে পারতেছি না, আপনারাও পারবেন না, ঠিক আছে। অনেক ছোট মূর্তি আঁকা, কেন আঁকছে এগুলো জানা যায়নি, তবে মানে মাটির ফলকের মধ্যে মূর্তি আঁকা, ঠিক আছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি, আরও অনেক কিছু আছে আমরা দেখাবো, যেহেতু এগুলোর মধ্যে ঢুকতে দেয় না। অনেক কিছু রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের, ঠিক আছে। আমরা জানার চেষ্টা করব। অনেক জায়গায় লক করে দেওয়া আছে, কারণ আমরা জানতে পেরেছি যে গোপন সিঁড়ি রয়েছে ওইখানে তালা মারা, যার কারণে আমরা দেখাইতে পারি না অনেক কিছু।
ঠিক আছে, অনেক কিছুই আমরা দেখাইতে পারি না। তো ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা যদ্দূর পারছি আপনাদের সুবিধার্থে যতটুকু দেখা যায়, এটা মেইন আকর্ষণ। আপনার আমার জন্মের আগের একটা জিনিস আপনারা দেখতেছেন, যা তা কথা মনে করেন, জমিদার বাড়ি চলে আসেন, আসলেই এইগুলো দেখতে পারবেন। আপনারাও ভিডিও করতে পারবেন কি না জানি না, তবে ফোন দিয়ে ভিডিও করতে পারবেন। ঠিক আছে, এগুলো তীর কিন্তু সেই মোগল আমলের তীর চালাইতো। দেখেন, মোগল আমলেতে অনেক পুরনো বছর, অনেক শত শত পুরনো বছরে, কীভাবে বলবো, অনেক পুরনো। এই দেখেন ছোট্ট একটা মূর্তি, এটা কিন্তু শিবলিঙ্গ, 200 বছরের পুরনো একটি শিবলিঙ্গ। যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন আপনারা জানেন, এটা কিন্তু 200 বছরের পুরনো শিবলিঙ্গ। সেই যে জমিদার ছিলেন, তাদের যে পরিবার ছিল, এইখানে শিবলিঙ্গ পূজা করতো, এইখানে শিবলিঙ্গ পূজা করতো। ঠিক আছে, তো বাইরের দিকটা হচ্ছে এইরকম, এতটা সুন্দর আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্য বাইরে। ঠিক আছে, বাইরের পরিবেশটা অনেক ভালো, সিকিউরিটি দিয়ে অনেক ঘেরা রয়েছে এই বাইরের পরিবেশটা। স্থানীয়দের মধ্যে বিশ্বাস আছে যে জমিদার পরিবারের যে বাড়ির দেওয়াল বা মাটির নিচে স্বর্ণ, রৌপ্য, মূল্যবান রত্ন লুকিয়ে রেখেছিল। আজ পর্যন্ত কোনো গুপ্তধনের সন্ধান পাওয়া যায়নি কিন্তু, তবে এই গল্পের জনপ্রিয়তা এখনও কিন্তু রয়েছে। অনেক প্রবীণ মানুষ দাবি করেন যে তারহাট জমিদার বাড়ি থেকে দূরে কোনো স্থানে যাওয়া জন্য ভূগর্ভস্থ সুড়ঙ্গ ছিল। এটা কিন্তু সুড়ঙ্গ, বাস্তব কথা, সুড়ঙ্গ আছে কিন্তু বন্ধ করে দেওয়া রয়েছে, তালা মারি দেওয়া আছে, যার কারণে এগুলো অনেক কিছু উন্মোচন করা সম্ভব হয়নি। যদি খোলা থাকতো আমি অবশ্যই উন্মোচন করে আপনাদের দেখাইতাম আমার সময় নষ্ট করে। তবে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণ এর কিন্তু পাওয়া যায়নি। রাজবাড়ির সিঁড়ির মধ্যে ইতালীয় মার্বেলে তৈরি যে রোমান ভাস্কর্য ছিল, বর্তমানে সেগুলো নেই। কীভাবে বা কখনো সেগুলো হারিয়ে গেল তা রহস্য, কিন্তু রহস্যই রয়েছে। রাজবাড়ির জাদুঘরে এমন একটি কোরআন সংরক্ষিত আছে যেটা অনেক শত বছরের পুরনো, অনেক শত বছরের। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক পুরনো, যেগুলো দেখ শঙ্খ, এটা কিন্তু পাল্লা, সেই জমিদার আমলের পাল্লা ব্যবহার করতো জমিদার। এটি কিন্তু অনেক পুরনো শতাব্দীর একটি মূর্তি, হিন্দু মূর্তি। ঠিক আছে, 3 মাথা মূর্তি, এই যে 3 মাথা মূর্তি, এইখানে কিন্তু দেব দেবতার ছবি দেওয়া রয়েছে। বিভিন্ন ধরনের যে দেব দেবতা থাকে না হিন্দু ধর্মে, সেটার কিন্তু ছবি দেওয়া রয়েছে। এই যে আপনার হিন্দু ধর্মে দেখেন না এগুলা, কালী, বিভিন্ন আপনাদের সবই জানেন, এগুলো অনেক পুরনো, শত শত বছরের, 200 বছরের পুরনো কিন্তু এগুলো কিন্তু 200 বছরের পুরনো, আজকের না, এগুলো অনেক 200 বছরের বেশি হবে পুরনো। এই যে কালোমাটির তৈরিগুলো জমিদার আগেও আরও তো কত বছর আগে তৈরি করেছেন যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারাই। এখানে বাচ্চারা অনেক মজা করতেছে, মাস্তি করতেছিল, তো আমিও ওদের সাথে একটু আনন্দ করলাম, মজা করলাম। রাজবাড়ির ভিতরে বহু প্রাচীন কালো পাথরের বিষ্ণু ও অন্যান্য হিন্দু ভাস্কর্য রয়েছে। এগুলোর অনেক শত শত বছর বলে ধারণা করা হয়। এই যে জমিদার বাড়ি রয়েছে, এটি একটি জনপ্রিয় ধারণা হলো জমিদার মজুমদার গোপাল লাল রয় মূল্যবান মুকুট, তাজহাট গহনার ব্যবসা করতেন। সেই তাজ থেকেই এলাকার নাম কিন্তু তাজহাট হয়েছে। স্থানীয়রা নিজেদের মধ্যে অনেকেই রাজবাড়ির রাতে অনেক অদ্ভুত শব্দ, মানে পায়ের শব্দ, রহস্যময় ছায়া, গল্প বলেন। তবে এইসব ঘটনার কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই, এগুলো লোককথা হিসেবেই ধারণা করা হয়। বিশাল এই প্রাসাদ 22টি কক্ষ ছিল, কিন্তু কিছু কক্ষ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। এর ফলে অনেকের ধারণা এখনও কিছু অজানা। আমি কিন্তু ঢুকতে পারি না, সোজা কথা, হ্যাঁ সত্য কথা বলতে আমি কিন্তু ঢুকতে পারিনি, কারণ বন্ধ করে দিয়েছেন, অনেকগুলো তালা মেরে দিয়েছেন, যার কারণে আমি ঢুকতে পারি না। না হলে আপনাদের সব কিছু খুঁটিনাটি কী রয়েছে সেই জমিদার বাড়ির যে রহস্য, গোপন রহস্য, সেটা উন্মোচন করে দিতে পারতাম। ঠিক আছে,
রাজহাঁস জমিদার বাড়ির জমিদাররা রাতারাতি পালিয়ে গিয়েছিল এমন কিন্তু প্রমাণ ইতিহাসে নেই। তবে ইতিহাস থেকে জানা যায় যে দেশভাগ অর্থাৎ 1947 এবং পরে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার কারণে জমিদার পরিবারের ক্ষমতা আয়ও কমে যায়। ধীরে ধীরে তারা এই প্রাসাদ ছেড়ে চলে যান। এই যে বিলাসবহুল প্রাসাদটা আপনি দেখছেন, যে জমিদার যে রাজবাড়ির ছিল সেটা ছেড়ে চলে যান তারা, কিন্তু এই সম্পত্তি বর্তমান সরকারের দখলে। ভিডিওটির জন্য আপনি ইতিহাস লোককথা আলাদা করতে পারেন। প্রাসাদের নিচে যে গুপ্তধনের কক্ষ ছিল, বিপদের সময় পালানোর জন্য যে জমিদার গোপন সুড়ঙ্গ ছিল বলে স্থানীয়দের মতে মানে গল্প বা আলোচনা আছে, এমন প্রমাণ কিন্তু পাওয়া যায়নি এখনো। ইতিহাসে মার্বেলে ভাস্কর্য একসময় ছিল, সেগুলো এখন আর নেই, কোথায় চলে গেছে সেটা জানা যায়নি। তবে স্থানীয় লোকেরা